ভিডিওটা দেখছো? না ভাই, মাত্র দিছো তো, মনে হচ্ছে এটা তুমি ক্লাসে করাবে এখন। ওই তো এর জন্য তো এটা দেখে পরে আসতে বলছে। ও আচ্ছা ভাই, আমি বুঝিনি, না দেখতাম। আরে ভাই, ওয়ান পিসের নতুন গেম পেয়েছি, খেলতেছি আমি। হ্যাঁ হ্যাঁ, ওয়ান পিসের একটা গেম পেয়েছি আমি, তোমাকে লিংক পাঠাবো না, খেলো। ঠিক টাইম আছে। পাসের জন্য ভালোই গেম আছে। আচ্ছা, তো এখন আমরা ফার্স্ট দুইটা ক্লাসে ক্যাপাসিটর ফার্স্টের দুইটা ক্লাস আমরা কি কি পড়ছিলাম? প্রথমে ক্যাপাসিটর কি জিনিস, ক্যাপাসিটর কিভাবে চার্জ আপ হয়, হ্যাঁ, এগুলা ব্যাপারগুলি দেখে আসছিলাম। ক্যাপাসিটর চার্জিং প্রসিডিওর একদম পুরো আমরা ডিটেল ওয়েতে পড়ছি। দেন ইফেক্ট অফ আ রেজিস্টর, যে আমরা যদি একটা ক্যাপাসিটরকে কি করি, একটা রেজিস্টরের থ্রুতে চার্জ আপ করি, হ্যাঁ, যে একটা ক্যাপাসিটরকে যদি একটা রেজিস্টরের থ্রুতে চার্জ আপ করি ওইখানের মধ্যে কেমন কি ইফেক্ট হবে আমাদের কারেন্ট ভার্সেস টাইম গ্রাফ, চার্জ ভার্সেস টাইম গ্রাফ, ভোল্টেজ ভার্সেস টাইম গ্রাফ, এই গ্রাফগুলো আমরা দেখে নিছিলাম। ঠিক আছে, এখন আজকে আমরা ফার্স্টে যেটা দেখব, ডিসচার্জিং আ ক্যাপাসিটর। একটা ক্যাপাসিটরকে ডিসচার্জ করতে সময় কিভাবে কি হয় এই জিনিসটা আমরা দেখব। তো এখন ডিসচার্জিং আ ক্যাপাসিটর এর মধ্যে কাজটা কি আমরা দেখি। সো ফার্স্টে আমাদের একটা কোন একটা কিছু ডিসচার্জ হওয়ার জন্য কি হইতে হবে, ফার্স্টে ওটাকে তো চার্জ থাকতে হবে, তাই না? সো ইন অর্ডার ফর সামথিং টু বি ডিসচার্জ, প্রথমে ওটাকে চার্জ আপ করতে হবে। সো তার মানে প্রথমে ক্যাপাসিটরটাকে আমরা কি করব, প্রথমে ক্যাপাসিটরটাকে আমরা চার্জ আপ করব। সো দিস সার্কিট, যে ডিসচার্জিং সার্কিট, আমরা বেসিক্যালি এমন ভাবে আঁকি, কিরকম, দিস ইজ আওয়ার পাওয়ার সাপ্লাই, যে অ্যাকচুয়ালি এই ব্যাটারিটা ক্যাপাসিটরটাকে চার্জ আপ করবে। এখন এইখানে আমাদের একটা টগল সুইচ আছে। টগল সুইচটা কেমন, ইদার আমার সুইচটা উপরেরটার সাথে কানেক্টেড থাকতে পারে, অর আমার সুইচটা কি করতে পারে, নিচের টার্মিনালের সাথে, নিচের টার্মিনাল তো না, নিচের যে আমাদের কানেক্টিং পয়েন্ট, আমি এখানে আমাদের নাম দিয়ে দিই তাহলে পরে বেটার হবে। নামগুলা দেই, ও এক্স আর ওয়াই, হ্যাঁ, ও এক্স আর ওয়াই নাম দিলাম। সো তাহলে যখন নাকি ওটা কার সাথে কানেক্টেড থাকবে, এক্স এর সাথে কানেক্টেড থাকবে, তখন কি হবে, তখন আমাদের ক্যাপাসিটরটা চার্জ আপ হবে। কিভাবে বুঝলাম যে যদি ও এক্স টা কানেক্টেড থাকে ক্যাপাসিটরটা চার্জ আপ হবে, বিকজ উপরের পার্ট অফ দা সার্কিট কি কমপ্লিট, তাই না? যদি আমাদের কি থাকে, যদি আমাদের উপরের পার্ট অফ দা সার্কিট কানেক্টেড থাকে, সো তখন কি হবে, তখন দা ক্যাপাসিটর উইল চার্জ আপ। আর যখন নাকি আমরা সুইচটাকে টগল করে কি করব, সুইচটাকে যখন নাকি আমরা উপরের কানেকশনটা বন্ধ করে নিচেরটার সাথে কানেক্ট করে দেব, তখন কি হবে, তখন ক্যাপাসিটরটার সাথে কি আর পাওয়ার সাপ্লাইয়ের কোনো কানেকশন আছে ফারহান? না ভাই। তো তখন পাওয়ার সাপ্লাইয়ের সাথে সার্কিটটা ইনকমপ্লিট হয়ে যায়। তো তখন ক্যাপাসিটরটা কি করবে, দ্য ক্যাপাসিটর উইল ডিসচার্জ। কিভাবে কি হয় এগুলা ব্যাপারগুলো আমরা ফার্স্টে আজকে ক্লিয়ার করব। ওকে, তো এখন ফার্স্টে দিস ইজ দ্য টগল সুইচ। তো দিস ক্যান বি ইদার কানেক্টেড টু এক্স অর কানেক্টেড টু ওয়াই, যখন যেখানে দরকার আর যখন আমাদের যেটা ইচ্ছা ওইটা আমরা করব। এখন এখানের মধ্যে দেখো ফার্স্টের কাজটা কি, ফার্স্টের কাজ একদম ইজি। হোয়াট উই উইল ডু, আমরা ক্যাপাসিটরটাকে প্রথমে চার্জ আপ করব, যে ইন অর্ডার ফর সামথিং টু ডিসচার্জ, প্রথমে তো তাকে চার্জ হইতে হবে। সো তাহলে তাকে কি করলাম, তাকে আমরা চার্জ করার জন্য, হ্যাঁ,
তাকে আমরা চার্জ করার জন্য কি করলাম, এক্স এর সাথে কানেক্ট করলাম। সো হোয়াট ইট উইল ডু, দ্য ক্যাপাসিটর উইল চার্জ আপ। সো তাহলে মনে করো আমি এই পাওয়ার সাপ্লাইয়ের ইএমএফ দিলাম ই, হ্যাঁ, the EMF of the power supply is this. So তাহলে what will happen when the capacitor will be fully charged? মোহাইমিন, যখন ক্যাপাসিটরটা ফুললি চার্জড হয়ে যাবে, সো তখন ক্যাপাসিটরের প্লেটে কত ভোল্টেজ আর কত পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে? মোহাইমিন কি কিছু বলছো? আমি কিছু শুনি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সো এখন এটা তাহলে কে বলবা? এটা সিনথিয়া বলো তো। আচ্ছা, মোহাইমিন বুঝে নাই কোশ্চেনটা। কোশ্চেনটা হলো পাওয়ার সাপ্লাইয়ের ইএমএফ হলো ই, তো তাহলে যখন নাকি ক্যাপাসিটরটা ফুললি চার্জ হবে, সো তখন ক্যাপাসিটরের ভোল্টেজ কত হবে, এটা জিজ্ঞাসা করছি। এইটা না পারলে পরে তুমি আগের দিনের ক্লাসে এটা কি বুঝছো বলো আমাকে। তুমি আগের দিনের ক্লাসে এই চার্জিং প্রসেসে যে একটা ক্যাপাসিটর ফুললি চার্জ হওয়ার পর, হ্যাঁ, একটা ক্যাপাসিটর ফুললি চার্জ হওয়ার পর তার ফাইনাল ভোল্টেজ কত হয়? ক্যাপাসিটর ফুললি চার্জ হওয়ার পর তার ফাইনাল ভোল্টেজটা কি হবে? পাওয়ার সাপ্লাইয়ের ইএমএফ এর সমান হবে। তাইলে পরে সেনা ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য সার্কিট উইল বিকাম জিরো। সো তখন যায় কারেন্টটা জিরো হয়ে যাবে। এই ব্যাপারগুলো তো আমরা এর জন্যই ডিটেইলে পরে আসতেছি, একদিনে অল্প অল্প করে টপিক কভার করতেছি, তাহলে যেন যেটুকু পড়ো এটা মনে থাকে। সো ক্লাসেরটা ক্লাসে পড়ার পরে এরপর যদি মনে না থাকে, ভিডিওগুলো আছে, ভিডিওগুলো বারবার রিওয়াচ করতে হবে, ঠিক আছে? সো এখন এখানের মধ্যে মনে আসছে, ভালো কথা। সো এখন এখানের মধ্যে কাজটা কি? ভোল্টেজ উইল বি ইকুয়াল টু দা ইএমএফ অফ দা পাওয়ার সাপ্লাই। তো তাহলে এখন যখন নাকি আমার ক্যাপাসিটরটা ফুললি চার্জ হয়ে গেল, সো ক্যাপাসিটরের অ্যাক্রসে আমার ভোল্টেজ কত? ক্যাপাসিটরের অ্যাক্রসে আমার ভোল্টেজ হলো ইএমএফ। আচ্ছা, এখন আমি সার্কিটটাকে ইনকমপ্লিট করে দিলাম, যে এতক্ষণ তো পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড ছিল, এখন পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমি কি করে দিলাম, কানেকশনটা ছুটাই দিলাম। যে এই যে দেখছো আমি সুইচটাকে কি করছি, এক্স এর থেকে সরাই নিয়ে আসছি না ফারহান? আমি সুইচটাকে কি করলাম, সুইচটাকে এক্স এর থেকে সরাই নিয়ে আসলাম। তো তাহলে এখন ক্যাপাসিটরটা কি করতে পারবে না, ক্যাপাসিটরের প্লেটে যে চার্জটা চার্জ হতে পারবে না। করা আছে ওই চার্জগুলো আর কোনো জায়গায় যাইতে পারবে না, ঠিক আছে? এখন জি আমি কি করব, এখন এই যে আমার ক্যাপাসিটরটা চার্জড আছে মানে কি, ক্যাপাসিটরটা চার্জড আছে মানে ব্যাপারটা হবে এমন, কেমন? ক্যাপাসিটরের প্লেটে এরকম চার্জগুলা স্টোর করা আছে, তাই না? ক্যাপাসিটরের প্লেটে এরকম চার্জগুলো স্টোর করা আছে, যে পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনালের সাথে ক্যাপাসিটরের যে প্লেটটা কানেক্ট করা ওইটা হবে নেগেটিভলি চার্জ, যে ওখানে ইলেকট্রন জমা হবে, আর অপোজিট প্লেটে ইলেকট্রন রিপেল হয়ে চলে যাবে। সো তাহলে the plate connected with the negative terminal of the power supply becomes negatively charged. The plate of the capacitor connected with the positive terminal of the power supply becomes positively charged, তাই না? তো এখন আমাদের ক্যাপাসিটরটা ফুললি চার্জ হয়ে গেছে, ভালো কথা। এখন আমি যদি একটা কাজ করি, এখন আমি যদি ও ওয়াইটাকে কানেক্ট করে দেই, এখন কি হবে? ক্যাপাসিটরের প্লেটে যে একটা পটেনশিয়াল ডিফারেন্স আছে, হোয়াট ডাজ দ্যাট মিন? কোন একটা পটেনশিয়াল ডিফারেন্স থাকলে ওটা কি করতে চায়? পটেনশিয়াল ডিফারেন্স ট্রাইস টু কজ আ ফ্লো অফ কারেন্ট, তাই না? যে যদি কোন একটা পটেনশিয়াল ডিফারেন্স থাকে, হ্যাঁ, যদি কোনো পটেনশিয়াল ডিফারেন্স এক্সিস্ট করে, হোয়াট ইট উইল ট্রাই টু ডু, ইট উইল ট্রাই টু কজ চার্জড পার্টিকেল টু মুভ। যে ইন অর্ডার ফর কারেন্ট টু ফ্লো, যে কারেন্ট ফ্লো করার জন্য কি দরকার? কারেন্ট ফ্লো করার জন্য দেয়ার মাস্ট বি আ পটেনশিয়াল ডিফারেন্স।
তো তাহলে এখন যে ক্যাপাসিটরের প্লেটে যে পটেনশিয়াল ডিফারেন্স আছে কি হবে এখন এখন এখানের মধ্যে ব্যাপারটা যেটা হবে, the electrons that were trapped on the capacitor plate, they will now want to go back to the positive terminal of the capacitor or positive plate of the capacitor. So তাহলে একটা ইলেকট্রন যে এই ইলেকট্রনটা ঘুরে এসে এই প্লেটে আসলো। তো তাহলে ইলেকট্রন এসে পজিটিভ প্লেটে আসলে তখন কি করবে, একটা ইলেকট্রন এসে একটা ইলেকট্রনের গ্যাপ ফিল আপ করে দিবে। তো তাহলে চার্জ একটু কমে গেল। সো ক্যাপাসিটরের প্লেটে এখন কি হয়ে গেছে, চার্জটা কমে গেছে না রায়হান বলতো? আগে চারটা চার্জ পার্টিকেল ছিল, যে চারটা ইলেকট্রন এক্সেস ছিল নেগেটিভ টার্মিনালে, চারটা ইলেকট্রনের ল্যাকিং ছিল পজিটিভ টার্মিনালে। সো একটা ইলেকট্রন অলরেডি নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে চলে গেল। সো তাহলে একটা চার্জ ডিসচার্জ হয়ে গেছে, আরো কয়টা রিমেইনিং আছে? তিনটা ইলেকট্রন রিমেইনিং আছে, তাই না? একটা ডিসচার্জ হলে আরো দুইটা না আছে? একটা ডিসচার্জ হলে কি, একটা ডিসচার্জ হলে তো আরো দুইটা ইলেকট্রন থাকার কথা, তুমি তিনটা কেন বললা? অলরেডি তো একটা মুছলাম মাত্র। ও আচ্ছা, আরেকটা ছিল। হ্যাঁ, আমি খেয়াল করি নাই। অলরেডি একটা ইলেকট্রন এখানে ছিল, আগে ছিল চারটা। সো এখন একটা ইলেকট্রন অলরেডি এসে এই প্লেটে আসলো। সো তাহলে একটা ইলেকট্রন এসে একটা ইলেকট্রনের ল্যাকিং ফিল আপ করে দিল। তো এখন কি, চার্জ স্টোরড অন দা ক্যাপাসিটর, শুরুতে যখন নাকি when the capacitor was fully charged, হ্যাঁ, when the capacitor was fully charged the charge was maximum, তাই না? জি ভাই। when the capacitor, ভাই আমরা বুঝবো কিভাবে এটা ক্যাপাসিটর ফুল চার্জে আছে? ক্যাপাসিটর ফুল চার্জে আছে এটা কিভাবে বুঝবা? তুমি ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টমিটার লাগাবা, পাওয়ার সাপ্লাইয়ের অ্যাক্রসে ভোল্টমিটার লাগাবা, ক্যাপাসিটর আর পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ সমান হলে বুঝবা। অর ক্যাপাসিটর আর পাওয়ার সাপ্লাইয়ের কানেকশনের মধ্যে তুমি যদি কারেন্ট বের করো, হ্যাঁ, তুমি যদি কারেন্টের ভ্যালুটা দেখো যে জিরো হয়ে গেছে, কারেন্ট জিরো হবে কখন? যখন নাকি the potential difference of the capacitor and the power supply becomes equal and opposite, তখন যে potential difference টোটাল হয়ে যাবে কত? জিরো। সো তখন কারেন্ট হয়ে যাবে কত? জিরো হয়ে যাবে। ওকে, ক্যাপাসিটর ফুললি চার্জ হলে কারেন্ট জিরো হয়ে যায় না? আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম? জি ভাই। when the capacitor becomes fully charged the current becomes zero. সো এখন এইখানের জন্য কাজটা কি, when the capacitor was fully charged, হ্যাঁ, যখন নাকি ক্যাপাসিটরটা ফুললি চার্জড ছিল তখন Q stored was maximum. সো ক্যাপাসিটরের প্লেটে চার্জ যদি ম্যাক্সিমাম থাকে, যে চার্জের ভ্যালু যদি ম্যাক্সিমাম হয়, আমরা তো ক্যাপাসিটরের জন্য একটা ব্যাপার পড়েই আসছি, কি পড়ে আসছি? চার্জ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু পটেনশিয়াল ডিফারেন্স। সো তাহলে চার্জ যদি ইনিশিয়ালি ম্যাক্সিমাম থাকে, সো তার মানে ইনিশিয়ালি পটেনশিয়াল ডিফারেন্সটাও কি আছে ক্যাপাসিটর প্লেটের মধ্যে? ম্যাক্সিমাম পটেনশিয়াল ডিফারেন্স। সো তাহলে V across the capacitor plates or across the capacitor plates was also maximum, যে একদম শুরুতে the charge stored on the capacitor, যখন নাকি ক্যাপাসিটর ফুললি চার্জ তখন কি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ চার্জ স্টোর করা আছে ক্যাপাসিটরের প্লেটে। সো তার মানে যখন ক্যাপাসিটরটা ফুললি চার্জ থাকবে তখন চার্জের ভ্যালু হবে ম্যাক্সিমাম এন্ড ভোল্টেজের ভ্যালু অর পটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালুটাও কি হবে? ম্যাক্সিমাম হবে, তাই না? সো পটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু ম্যাক্সিমাম। এখন এই ডিসচার্জিং সার্কিটটা যখন নাকি আমরা দেখব, এইটার জন্য আমরা যদি উপরের পার্টটা এটা মুছে দেই, সো হোয়াট রিমেইনস, আমাদের এই জিনিসটা থেকে যায় না? এইটাই তো আমাদের বেসিক্যালি
কি সার্কিটটা রায়হান? এটা হলো আমাদের ডিসচার্জিং সার্কিটটা, তাই না? জি ভাইয়া। আচ্ছা, যে একটা ফুললি চার্জড একটা ক্যাপাসিটরকে আমরা কি করতেছি, একটা বাল্বের থ্রুতে ডিসচার্জ করতেছি। তো এখন ইনিশিয়ালি ভোল্টেজ হলো ম্যাক্সিমাম, চার্জ হলো ম্যাক্সিমাম, হোয়াট অ্যাবাউট দ্য কারেন্ট বলতে পারবা রায়হান? হ্যালো, হ্যাঁ ভাই কি বলছি একটু আবার বলবা? বলছি যে ইনিশিয়ালি ক্যাপাসিটর যখন ফুললি চার্জ, তখন ইনিশিয়ালি কি হবে, চার্জ স্টোরড অন দ্য ক্যাপাসিটর ইজ ম্যাক্সিমাম, দ্য ভোল্টেজ ইজ অলসো ম্যাক্সিমাম। তো তাহলে কারেন্ট কি হবে? কারেন্টও ম্যাক্সিমাম হবে। কারেন্টও ম্যাক্সিমাম হবে, কেন বলো তো? V equal to IR। V ইকুয়াল টু IR। এখানে শুধু একমাত্র রেজিস্টিভ কম্পোনেন্টটা কে আছে? বাল্ব, তাই না? এখানে একমাত্র রেজিস্টিভ কম্পোনেন্টটাই আছে বাল্ব। সো তাহলে আমরা কি জানি? আমরা জানি যে V is equal to IR, since it is a series circuit and বাল্বের রেজিস্ট্যান্স আমরা ধরে নিতেছি ফিক্স, যে টেম্পারেচার কনস্ট্যান্ট মনে করো। সো এখন ভোল্টেজ প্রথমে ম্যাক্সিমাম, মানে কারেন্টও প্রথমে কি ম্যাক্সিমাম, তাই না? বুঝতে পারতেছো কি বলতেছি? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া বুঝছি। সো ফেসবুকে যারা আছো তোমরা কিন্তু না বুঝলে পরে কমেন্টে বলবা, ঠিক আছে? আচ্ছা, সো এখন যেটা বলতেছিলাম যে ইনিশিয়ালি রেজিস্ট্যান্স যেহেতু কনস্ট্যান্ট ধরতেছি আমরা, সো তাহলে প্রথমে যেহেতু ভোল্টেজটা ম্যাক্সিমাম, সো তাহলে দ্য কারেন্ট অফ দ্য সার্কিট উইল অলসো বি ম্যাক্সিমাম। সো ডিউরিং ডিসচার্জিং প্রসেস, তো তাহলে এখানের মধ্যে কি বলা যায়, I is also maximum at the start। তো তার মানে ডিসচার্জিং প্রসেসের একদম শুরুতে, so at the start of discharging process, what will happen? Q is maximum, V is maximum, I is also maximum। তো এই ব্যাপারটা ফার্স্টে আমরা সেট আপ করে রাখলাম। কি ব্যাপারটা সেট আপ করে রাখলাম? যে একটা ক্যাপাসিটর ডিসচার্জিং সার্কিটে যখন কানেক্টেড হবে, মানে কি একটা ফুললি চার্জড ক্যাপাসিটরকে যখন নাকি আমরা ডিসচার্জ করব, সো একদম শুরুতে ক্যাপাসিটর ফুললি চার্জ দেখে তার প্লেটের মধ্যে চার্জের ভ্যালু হবে সবচেয়ে বেশি। চার্জ হলো ভোল্টেজের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, সো তাহলে ভোল্টেজের ভ্যালু হবে সবচেয়ে বেশি। দেন সার্কিটের মধ্যে শুধু একমাত্রই একটা রেজিস্টিভ কম্পোনেন্ট আছে, সো তাহলে রেজিস্ট্যান্স যেহেতু কনস্ট্যান্ট, তো তাহলে ভোল্টেজ যদি ম্যাক্সিমাম হয়, তো তার মানে ইনিশিয়ালি কারেন্টটাও ম্যাক্সিমাম হবে। অলরাইট, সো তাহলে এই ব্যাপারটা আমরা বুঝে রাখলাম। এখন রায়হান তুমি ভাইয়া আমাকে, রেজিস্ট্যান্স, হ্যাঁ রেজিস্ট্যান্স, হ্যালো ভাইয়া, হ্যাঁ রেজিস্ট্যান্স ফিক্সড আর ভোল্টেজ ম্যাক্সিমাম। তো যদি রেজিস্ট্যান্স ভোল্টেজের একদম ইকুয়াল হয়, অলমোস্ট ধরে নাও, তাহলে কি যদি কারেন্ট জিরো হয় ওইটাই কি ম্যাক্সিমাম হবে? কারেন্ট জিরো কেমনে হবে? জিরোর সাথে আর মাল্টিপ্লাই করলে তো ফাইনালি জিরো হয়ে যায়। মানে হ্যাঁ হ্যাঁ ওইটা তো আছে, মানে একদম লো যদি থাকে ভাই ওইটাও কি মানে ম্যাক্সিমামই হবে? ওই তো, ওইটাই হলো কারেন্টের ম্যাক্সিমাম পসিবল ভ্যালু হলো ওইটা। এরপরে ভি যত কমবে তখন তো আই আরো কমে যাবে, প্রথমে যা ছিল ওইটা থেকে আরো কমে যাবে। সো তার মানে একদম শুরুতে কারেন্ট আচ্ছা ভাই, ম্যাক্সিমাম হবে। জি ভাই ওকে, বুঝছি। আচ্ছা। তো এখন এখানের মধ্যে আমাদের যে কাজটা, এখন রায়হান আমাকে এক্সপ্লেনেশনের মধ্যে হেল্প করবা। ওকে, তো এখন রায়হান বলো, ফার্স্টে আমরা যেটা সেট আপ করে রাখলাম এটা তো বুঝে গেছে, অনেকবার রিপিটও করা হয়ে গেছে, যে শুরুতে চার্জ ম্যাক্সিমাম, ভোল্টেজ ম্যাক্সিমাম, কারেন্টও ম্যাক্সিমাম। আচ্ছা, এখন এই যে আমাদের ক্যাপাসিটরটার এখন একটা পটেনশিয়াল ডিফারেন্স আছে না, হোয়াট ইট উইল ডু, ইট উইল কজ চার্জেস টু ফ্লো। কোন চার্জগুলো ফ্লো করবে? ক্যাপাসিটরের প্লেটে যে ট্র্যাপ করা ছিল যে চার্জগুলো, যে এত চার্জিং প্রসেসের মধ্যে ইলেকট্রন অ্যাকুমুলেট করতেছিল না নেগেটিভ প্লেটে,
সো এই যে ইলেকট্রন গুলা নেগেটিভ প্লেটে অ্যাকুমুলেট করছিল, দ্যাটস ওয়াই ওই প্লেটে ইলেকট্রন এক্সেস হয়ে গেছিল। সো এক্সেস অফ ইলেকট্রনের জন্য নেগেটিভ চার্জ ছিল, আর একটা প্লেট থেকে ইলেকট্রন চলে যাচ্ছিল, দ্যাট মিন্স ইট হ্যাজ ল্যাক অফ ইলেকট্রনস। সো তার মানে পজিটিভলি চার্জড ক্যাপাসিটর প্লেট হ্যাজ ল্যাক অফ ইলেকট্রনস and negatively charged capacitor plate has excess of electron. Now what will happen? The electrons from the negative plate of the capacitor will flow through the circuit and eventually reach where? And will eventually reach the positive plate. পজিটিভ টার্মিনাল। Very good. So তাহলে একটা ইলেকট্রন এসে একটা ইলেকট্রনের ল্যাকিং সে কি করে দিল? ফিল আপ করে দিল, তাই না? জি ভাইয়া। এখন একটা ইলেকট্রন এসে একটা ইলেকট্রনের ল্যাকিং ফিল আপ করে দিল। নাও দ্য চার্জেস রিমেইনিং অন দ্য ক্যাপাসিটর প্লেট বাড়লো নাকি কমলো? কমে গেল। কমে গেল। সো চার্জ যদি কমে যায়, সো তাহলে ভোল্টেজ, দ্যাট ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য সার্কিট, বাড়লো নাকি কমলো? পটেনশিয়াল কমে যাবে এটা। পটেনশিয়াল ডিফারেন্সও কমে যাবে, বিকজ চার্জ তো ভোল্টেজের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। সো তার মানে যদি আমাদের স্টোরড চার্জ অন দ্য ক্যাপাসিটর প্লেট যদি কমে যায়, সো তাহলে সিন্স চার্জ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পটেনশিয়াল ডিফারেন্স, সো তাহলে দ্য পটেনশিয়াল ডিফারেন্স উইল অলসো ডিক্রিজ। সো এখন পটেনশিয়াল ডিফারেন্স যদি ডিক্রিজ করে অ্যাকর্ডিং টু দিস V ইকুয়াল টু IR, পটেনশিয়াল ডিফারেন্স যদি ডিক্রিজ করেন আর যদি ফিক্স থাকে, সো তাহলে পটেনশিয়াল ডিফারেন্স ডিক্রিজ করলে কারেন্টও কি করবে? কমে যাবে, তাই না বলো রায়হান? জি ভাইয়া। জি ভাইয়া। অলরাইট। সো এখন এরপরে সেকেন্ড যে ইলেকট্রনটা তাহলে যাবে, নেক্সট যে ইলেকট্রনটা ডিসচার্জ হওয়ার জন্য নেগেটিভ প্লেট অফ দ্য ক্যাপাসিটর থেকে পজিটিভ প্লেট অফ দ্য ক্যাপাসিটরে যাবে, তখন তার জন্য পটেনশিয়াল ডিফারেন্সটা কমে গেছে না? জি ভাইয়া। হ্যাঁ। তো তাহলে আগের ইলেকট্রনটা যত তাড়াতাড়ি নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটে চলে যেতে পারছিল, সেকেন্ড ইলেকট্রনটা ডিসচার্জ হইতে কি নিবে? আর একটু সময় নিবে নাকি? সার্কিটের ভিতর দিয়ে মুভ করতে একটু টাইম নিবে না, বিকজ পটেনশিয়াল ডিফারেন্সটা কম। হ্যাঁ জি ভাইয়া। সো তাহলে সেকেন্ড ইলেকট্রনটা এসে কি করলো? সে আরেকটা ইলেকট্রনের ল্যাকিং কে ফিল আপ করে দিল, নাকি রায়হান? হ্যাঁ। এরপরে এখন আমাদের রিমেইনিং চার্জ কি আগের থেকে বাড়লো নাকি কমলো? কমে গেছে। আগের থেকে আরো কমে গেছে। সো আগের থেকে যদি আরো কমে যায়, তো তাহলে চার্জ কমে গেল মানে পটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য ক্যাপাসিটর প্লেটও কমে গেল। সো এটা যদি হয়, হোয়াট উইল হ্যাপেন? দ্য কারেন্ট উইল অলসো ডিক্রিজ। সো তার মানে এর পরের ইলেকট্রনটা আরো আস্তে আস্তে কি হবে? আরো আস্তে আস্তে সার্কিট দিয়ে ফ্লো করে ইভেন্চুয়ালি কোথায় যাবে? আরো আস্তে আস্তে সার্কিট দিয়ে ফ্লো করে ইভেন্চুয়ালি ইট উইল রিচ দ্য পজিটিভ প্লেট অফ দ্য ক্যাপাসিটর। এখন আরেকটা ইলেকট্রন এসে কি হইলো? আরেকটা ইলেকট্রন এসে পজিটিভ ক্যাপাসিটর প্লেটের ইলেকট্রনকে কি করলো? কি বলে, ইলেকট্রনের ল্যাকিংটাকে কি করলো? ফিল আপ করে দিল। নাও চার্জ স্টোরড অন দ্য ক্যাপাসিটর আরো কমছে, তো তাহলে ভোল্টেজ, দ্যাট ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য ক্যাপাসিটর প্লেট, আরো কমছে। তো তাহলে পটেনশিয়াল ডিফারেন্স যদি কমে যায়, দ্য কারেন্ট ইন দ্য সার্কিট উইল অলসো ডিক্রিজ। দেন ফাইনালি রিমেইনিং যে একটা চার্জ থাকে, এই চার্জটা এসে কি করবে? এই চার্জটা এসে এখানের মধ্যে আসবে। সো ফাইনালি the overall charge in the capacitor plates will become zero. যে একটা ইমব্যালেন্স অফ চার্জ ছিল, যে চারটা ইলেকট্রন ছিল এক্সেস নেগেটিভ প্লেটের মধ্যে আর চারটা ইলেকট্রনের ল্যাকিং ছিল পজিটিভ প্লেটের মধ্যে, এই যে এখন ইলেকট্রনগুলো একটা 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 করে এসে কি করলো? একটা একটা করে ইলেকট্রন এসে ইলেকট্রনের ল্যাকিং গুলাকে ফিল আপ করে দিল, বা পজিটিভ ক্যাপাসিটর প্লেটে এসে জমা হইলো। সো হোয়াট হ্যাপেন? দ্য ক্যাপাসিটর ইভেন্চুয়ালি ডিসচার্জ। সো ক্যাপাসিটরটা ইভেন্চুয়ালি ডিসচার্জ হয়ে গেলে পরে, হ্যাঁ, ক্যাপাসিটরটা ইভেন্চুয়ালি যদি ডিসচার্জ হয়ে যায়, হোয়াট উইল হ্যাপেন? সার্কিটের ভিতরে আর কোনো পটেনশিয়াল ডিফারেন্স থাকবে না, তাই না? যদি চার্জ স্টোরড অন দ্য ক্যাপাসিটর প্লেট এখন জিরো হয়ে যায়, আর যদি রিমেইনিং কোনো চার্জই না থাকে, সো চার্জ না থাকলে পরে ভোল্টেজও কত হয়ে যাবে? জিরো।
সো কোনো পটেনশিয়াল ডিফারেন্স না থাকলে কোনো কারেন্টও ফ্লো করবে না। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে যে একটা ক্যাপাসিটর কিভাবে ডিসচার্জ হয়? হ্যাঁ, লাস্টে কি বললে একটা বরাবর? এখানের মধ্যে আমরা বলতেছিলাম যে ক্যাপাসিটরের প্রথমে একদম শুরুতে, হ্যাঁ, ক্যাপাসিটরের একদম শুরুতে তোমার এই ক্যাপাসিটর প্লেট ছিল নেগেটিভ চার্জ, এই ক্যাপাসিটর প্লেট ছিল পজিটিভ চার্জ। সো নেগেটিভ ক্যাপাসিটর প্লেটে 4টা ইলেকট্রন দিছি, আর পজিটিভ ক্যাপাসিটর প্লেটে ওই 4টা ইলেকট্রনের কি আছে, ল্যাকিং আছে। হ্যাঁ, পজিটিভ ক্যাপাসিটর প্লেটে ওই 4টা ইলেকট্রনের ল্যাকিং আছে। সো এখন কি হবে, when the capacitor is connected to this discharging circuit, এখন তার কোনো পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড না, তো তার মানে কি the capacitor itself will act as a power supply. সো এখন কি হবে, ফার্স্টে আমরা ব্যাপারটাকে একটু নোট ডাউন করে রাখি রায়হান, এটা আমাদের একটু পরেই আবার কাজে আসবে। সো ইনিশিয়াল যে অবস্থা, কয়টা ইলেকট্রনের ডিফারেন্স? 4টা ইলেকট্রনের ডিফারেন্স, তাই না বলো রায়হান? জি ভাই 4টা। তো শুরুতে আমাদের পটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা বললাম মনে করো ভি, ইনিশিয়াল পটেনশিয়াল ডিফারেন্স ইজ ভি, দ্যাট ইজ ভি ম্যাক্স, যে ইনিশিয়ালি পটেনশিয়াল ডিফারেন্সটা কি ম্যাক্সিমাম। ওকে, ইনিশিয়ালি চার্জ হলো ম্যাক্সিমাম, সো তাহলে পটেনশিয়াল ডিফারেন্সটাও ম্যাক্সিমাম। অলরাইট, ভালো কথা। এখন কি করবে তানজিম, এখানের মধ্যে দেখো একটা একটা করে ইলেকট্রন নেগেটিভ টার্মিনাল অর নেগেটিভ প্লেট অফ দ্য ক্যাপাসিটর থেকে পজিটিভ প্লেট অফ দ্য ক্যাপাসিটরে আসবে। তো তাহলে এই ইলেকট্রনটা, এই যে এই ইলেকট্রনটা যখন নাকি সার্কিট দিয়ে ঘুরে 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 এসে এই পজিটিভ প্লেট অফ দ্য ক্যাপাসিটরে আসলো, তখন কি হবে, পজিটিভ প্লেটের পজিটিভ চার্জটাকে ইলেকট্রন এসে কি করে দিবে, নিউট্রাল বানাই দিবে। সো তাহলে নেগেটিভ প্লেটের থেকে একটা ইলেকট্রন কমে গেল, আর পজিটিভ প্লেটের থেকে একটা পজিটিভ চার্জ কমে গেল। তো তাহলে এখন রিমেইনিং কত থাকে, রিমেইনিং আমাদের থাকতেছে কত, রিমেইনিং আমাদের থাকতেছে 3টা ইলেকট্রন আর 3টা ইলেকট্রনের ল্যাকিং। ঠিক আছে, 3টা ইলেকট্রন এক্সেস আছে নেগেটিভ প্লেটে, আর 3টা ইলেকট্রনের ল্যাকিং আছে পজিটিভ প্লেটে। তো এখন আমরা ভোল্টেজটাকে কি বলতে পারি, আমরা ভোল্টেজটাকে বলতে পারি যে ইনিশিয়াল ভোল্টেজের 3/4 হয়ে গেছে, তাই না? বলো তো রায়হান। জি ভাই শুরুতে বলতে পারি। প্রথম ইলেকট্রনটা যখন নাকি সার্কিট দিয়ে মুভ করছে, তখন দা পটেনশিয়াল ডিফারেন্স অফ দা সার্কিট ওয়াজ ম্যাক্সিমাম। রায়হান, জি ভাই, তখন দা পটেনশিয়াল ডিফারেন্স অফ দা সার্কিট ওয়াজ ম্যাক্সিমাম। তো এখন আগের থেকে যখন নাকি একটা ইলেকট্রন কমে গেল, তো এখন কত টাইমস হয়ে গেছে আগের থেকে? আগে চার্জ ছিল কয়টা? 4টা। 4টা ভাই। তো তাহলে চার্জ ছিল 4টা, এখন আছে রিমেইনিং কয়টা আছে? 3টা আছে। 3টা আছে সো ভাই। আগের রেসপেক্টে কত টাইমস হয়ে গেল তাহলে? 3/4। 3/4। সো এই ব্যাপারটাই বললাম। হ্যাঁ, সো সেকেন্ড যে ইলেকট্রনটা ডিসচার্জ হবে, সেকেন্ড যে ইলেকট্রনটা নেগেটিভ প্লেট অফ দা ক্যাপাসিটর থেকে পজিটিভ প্লেট অফ দা ক্যাপাসিটরে যাবে, সে কত পটেনশিয়াল ডিফারেন্সে ডিসচার্জ হবে? 3/4 অফ দা ইনিশিয়াল ভোল্টেজ, তাই না? ভাই হাফে হবে না, মানে সেকেন্ড ইলেকট্রন হাফে হবে না? তুমি তো সেকেন্ড ইলেকট্রন বুঝে বললে এখন। এটা আচ্ছা ঠিক আছে। এটা হলো তোমার কাজটা কি, প্রথমের ইলেকট্রনটা ম্যাক্সিমাম, সেকেন্ড ইলেকট্রনটা 3/4 এর সময় সে মুভ করবে, সে যাওয়ার পর সেকেন্ড ইলেকট্রনটা পজিটিভ টার্মিনালে যাওয়ার পরে তখন না রিমেইনিং থাকবে 2টা। এখন রিমেইনিং কত আছে রায়হান? এখন রিমেইনিং 3টা আছে। এখন রিমেইনিং 3টা না 2টা। তো তাহলে ইনিশিয়াল যে পটেনশিয়াল ডিফারেন্স ছিল ওইটার কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল না? বুঝতে পারতেছো কি বলতেছি? ইনিশিয়ালি যে পটেনশিয়াল ডিফারেন্সটা ছিল, ওই পটেনশিয়াল ডিফারেন্সের এখন কি হয়ে যাইতেছে, আস্তে আস্তে the potential difference or the voltage through which the capacitor is discharging, ওই ভোল্টেজ অফ ডিসচার্জিংটা কি হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না? জি ভাই। ছিল এখন 2টা। কেউ কিছু বলছো?
আচ্ছা, তো এরপরে এই 3 নাম্বার ইলেকট্রনটা যখন নাকি যাবে তখন সে হাফ অফ দ্য ইনিশিয়াল পটেনশিয়াল ডিফারেন্সে ডিসচার্জ হচ্ছে, দেন সে যে যখন নাকি কি করলো পজিটিভ টার্মিনালে চলে আসলো তখন রিমেইনিং আছে আর একটা চার্জ। তো তাহলে ফাইনালি আমাদের কি হবে 1/4 অফ দ্য ইনিশিয়াল পটেনশিয়াল ডিফারেন্সে কি হবে 1/4 অফ দ্য ইনিশিয়াল পটেনশিয়াল ডিফারেন্সে ওই চার্জটা ডিসচার্জ হবে। এন্ড ফাইনালি 1/4 এই পটেনশিয়াল ডিফারেন্সে এইটা এসে ওভারঅল আমাদের ক্যাপাসিটর প্লেটের মধ্যে যে চার্জের ডিফারেন্সটা ছিল এখন আর কোনো চার্জের ডিফারেন্স থাকবে না। ফাইনাল ভোল্টেজ কত হয়ে যাবে? The final voltage will become what? The final voltage will become 0. Okay? The final voltage will become 0. এই ব্যাপারটা শুধু এখন বলে রাখলাম বিকজ আমাদের তোমাদেরকে যে ভিডিওটা দিছি বললাম যে ওইটা দেখে দেন আজকের ক্লাস জয়েন করতে, ওই ভিডিওটা নিয়ে আমরা কথা বলবো। সো ফার্স্ট অফ অল আজকে আমরা চার্জিং ডিসচার্জিং প্রসেসের মধ্যে ব্যাপারটা কি শিখলাম প্রথমে আরেকবার বলি। ফার্স্টে ক্যাপাসিটর পুরাটা ফুললি চার্জড। So capacitor যদি পুরাটা fully charged হয়, what will happen? It will have maximum charge stored on the capacitor plate. So তার মানে initially চার্জের ভ্যালুটা কি? Initially চার্জের ভ্যালু হলো ম্যাক্সিমাম। আচ্ছা, আমরা জানি একটা ক্যাপাসিটরের জন্য চার্জ ইজ directly proportional to the potential difference. So তাহলে চার্জ stored on the capacitor plate যদি হয় maximum, so তাহলে the potential difference on the capacitor plate is also maximum. So এই ব্যাপারটা এখানে মধ্যে লিখছি যে V across the capacitor plate was also maximum, যে একদম শুরুতে যখন নাকি ক্যাপাসিটরটা ফুললি চার্জড আছে তখন। তো তাহলে ইনিশিয়ালি যদি আমাদের ভোল্টেজটা ম্যাক্সিমাম হয়, সো তার মানে ইনিশিয়াল আমাদের কারেন্টের ভ্যালুটাও কি হবে? ইনিশিয়াল আমাদের কারেন্টের ভ্যালুটাও হবে ম্যাক্সিমাম। সো তার মানে ডিউরিং ডিসচার্জিং প্রসেস অর এট দ্য স্টার্ট অফ ডিসচার্জিং প্রসেস চার্জ স্টোরড ম্যাক্সিমাম, পটেনশিয়াল ডিফারেন্স ম্যাক্সিমাম, কারেন্টের ভ্যালুটা কি ইনিশিয়ালি ম্যাক্সিমাম। যত ক্যাপাসিটরটা ডিসচার্জ হতে থাকবে, হ্যাঁ ক্যাপাসিটরটা যত ডিসচার্জ হইতে থাকবে কি হবে? ক্যাপাসিটরটা যত ডিসচার্জ হবে the potential difference across the capacitor plate will decrease. যত ডিসচার্জ হবে মানে চার্জ কমে যাচ্ছে, চার্জ কমে যাওয়া মানে ভোল্টেজ কমে যাওয়া, ভোল্টেজ কমে যাচ্ছে মানে সার্কিটের কারেন্টটাও কমে যাবে। তো তাহলে ইভেন্চুয়ালি সবকিছু কমে কমে ফাইনালি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? বলো তো রায়হান। জি ভাইয়া। ফাইনালি সবগুলা কমে কমে 0 হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে আমরা যদি গ্রাফগুলা আঁকি, আমাদের গ্রাফগুলা দেখতে কেমন হবে ওগুলাই আমরা দেখবো এখন। ডিসচার্জিং প্রসেসের জন্য আমাদের গ্রাফগুলি so first current versus time graph, charge versus time graph, voltage versus time graph. Initially current হলো maximum, initially charge হলো maximum, initially voltage ও maximum. এখন কি হয়? যত টাইম যায় কারেন্ট কমে যায়, তাই না? প্রথমে কারেন্ট হলো maximum, ফাইনালি কারেন্ট হবে 0 and the decrease is an exponential decrease. and এটা কেন exponential হয় এটা আমরা থার্সডে ক্লাসে শো করব। আমরা ওই প্রুফটা থার্সডে ক্লাসে দেখবো যে ডিসচার্জিং প্রসেসের জন্য আমাদের প্রুফটা কেমন, যে কেন আমাদের বলতেছি ডিক্রিজ হবে, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ হবে। লিনিয়ারলিও তো ডিক্রিজ করতে পারতো, ওয়াই এক্সপোনেনশিয়াল, এটা আমরা থার্সডে ক্লাসে শো করব। সো ডিসচার্জিং প্রসেসের জন্য তিনটার জন্যই গ্রাফের শেপ একদম সেম। কি হবে? all three will discharge exponentially. ওকে, তিনটাই কি হবে? শুরুতে তারা হবে ম্যাক্সিমাম এন্ড যত টাইম যাবে তারা কমতে থাকবে কমতে থাকবে। কিভাবে কমবে? the way of decrease is an exponential decrease. so exponentially কারেন্ট কমে 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 ফাইনালি ক্যাপাসিটর যখন ফুললি ডিসচার্জ হয়ে যাবে তখন the current will become 0, the charge will become 0, the potential difference will also become 0.
তো প্রত্যেকটা জিনিস কি হবে, জিরো হবে। সো ইনিশিয়ালি কারেন্ট হলো ম্যাক্সিমাম, ইনিশিয়ালি চার্জ হলো ম্যাক্সিমাম, ইনিশিয়ালি ভোল্টেজ হলো ম্যাক্সিমাম, এন্ড ইনিশিয়াল ভোল্টেজটাই কি, the EMF of the power supply, যে পাওয়ার সাপ্লাই, যেই পাওয়ার সাপ্লাই দিয়ে ক্যাপাসিটরটাকে চার্জ আপ করা হয়েছিল, সিনথিয়া আমরা কারেন্ট কমাইতে চাই না, কারেন্ট যে কমাইতে চাই এমন বলি নাই, কারেন্টটা কমে, কেন কমে, বিকজ ক্যাপাসিটর প্লেটের অ্যাক্রসে ভোল্টেজটা কমে যায়, কারেন্টটা কমে যায় বিকজ ক্যাপাসিটরের পটেনশিয়াল ডিফারেন্সটা কমে যায়, এর জন্য কারেন্ট কমে। আমরা ইচ্ছা করে কারেন্ট কমাই না, বুঝছো, আমাদের কারেন্ট কমানোর কোনো ইন্টেনশন নাই, এটা বেসিক্যালি আমাদের ভোল্টেজটা কমে যাচ্ছে, ওইটার রেসপন্সে কারেন্টটা কমে যায়, বুঝতে পারছো? সো তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট এর ব্যাপার, কি জিনিস, একটা ক্যাপাসিটরের জন্য ডিসচার্জিং প্রসেসে, ক্যাপাসিটরের জন্য আমাদের গ্রাফগুলা কেমন, কারেন্ট ভার্সেস টাইম গ্রাফ কেমন, চার্জ ভার্সেস টাইম গ্রাফ কেমন, ভোল্টেজ ভার্সেস টাইম গ্রাফ কেমন, ঠিক আছে? সো এটা আমরা ফার্স্টে দেখে রাখলাম কি, ডিসচার্জিং প্রসেসের জন্য কারেন্ট টাইম, চার্জ টাইম, ভোল্টেজ টাইম গ্রাফ, এন্ড কেন কোনটা কি ডিক্রিজ করে, এগুলার এক্সপ্লেনেশন আমরা কমে হইলে 5 বার এখানের মধ্যে রিপিট করছি, ঠিক আছে? সো এখানে থেকে আই হোপ তোমাদের বুঝতে পারা উচিত যে কেন আমাদের ডিসচার্জিং প্রসেসটা এইভাবে করে বিহেভ করে। এক্সপোনেনশিয়ালি কেন কমে এই ব্যাপারটা আমি বলছি যে থার্সডে তে ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করে দেখাবো, বাট এখানের জন্য যে ইনিশিয়ালি যে আমাদের চার্জের ভ্যালু ম্যাক্সিমাম দেখে ভোল্টেজ ম্যাক্সিমাম হবে, ওইটা কেন হয় এটা বললাম, দেন ভোল্টেজ ম্যাক্সিমাম দেখে কেন শুরুতে কারেন্ট ম্যাক্সিমাম, এই জিনিসটাও বললাম। এরপরে যত ডিসচার্জ হচ্ছে কি হচ্ছে, যত ডিসচার্জ হচ্ছে তত চার্জ কমে যাচ্ছে, চার্জ কমে গেলে পটেনশিয়াল ডিফারেন্স কমে যাবে, পটেনশিয়াল ডিফারেন্স কমে গেলে the current or the rate of flow of charge will also decrease. So এইভাবে করতে করতে ফাইনালি যখন ফুললি ডিসচার্জ হয়ে যাবে তখন চার্জের ভ্যালু হবে 0, ভোল্টেজের ভ্যালু হবে 0, কোনো ভোল্টেজ না থাকলে বা কোনো পটেনশিয়াল ডিফারেন্স না থাকলে কোনো কারেন্টও ফ্লো করবে না, তো তাহলে সবকিছু ফাইনালি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এইটা হলো বেসিক আমাদের ডিসচার্জিং প্রসেস অফ আ ক্যাপাসিটর। এখন ক্যাপাসিটরে কতটুকু চার্জ, কি বলে, কতটুকু এনার্জি স্টোর করা হয়, ওই ব্যাপারটা বোঝার জন্য তোমাদেরকে গ্রুপে একটা ভিডিও দিছি। এখন এই সেশনটা শেষ হবে, আমরা নেক্সট সেশনে ওই এনার্জিটা নিয়ে এখন ডিসকাস করব। ওকে, তোমরা নেক্সট সেশনে জয়েন করে ফেলো, ফেসবুকের ওদের কোনো সমস্যা হবে না, ওখানে থেকে ওরা আনইন্টারাপ্টেড ওয়েতে দেখতে পাবে। সো জুমে তোমরা তাড়াতাড়ি নতুন মিটিং এ জয়েন করে ফেলো। আচ্ছা, সো তাহলে আমরা যে জিনিসটা বলতেছিলাম যে একটা ক্যাপাসিটর কিভাবে করে ডিসচার্জ করে ওই ব্যাপারটা আমরা দেখলাম। হ্যাঁ, এখন আমাদের একটা ক্যাপাসিটরে কতটুকু ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি স্টোর করা থাকে, হ্যাঁ, আমরা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা কি করতে পারি, আমরা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। ওকে, আমরা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। হাউ ক্যান উই ডু দ্যাট, আমরা এটা অলরেডি উপরে রেখে আসছি একটা কাজ। আমরা যখন নাকি ক্যাপাসিটরের চার্জিং প্রসেস দেখছিলাম, ফাইনালি কি হয়েছে, চার্জ ভার্সেস ভোল্টেজ গ্রাফ কি, ইট গেভ আ স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন, তাই না? চার্জ ভার্সেস ভোল্টেজ গ্রাফ আমাদের কি দিছে, একটা স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন দিছে। সো তার মানে এখানের মধ্যে আমাদের কি হবে, এখানের মধ্যে গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ গেভ আস ক্যাপাসিটেন্স, এই জিনিসটা আমরা শিখে রাখছিলাম। কিন্তু হোয়াট ইজ দ্য এনার্জি স্টোরড ইন আ ক্যাপাসিটর, কতটুকু এনার্জি স্টোর করবে একটা ক্যাপাসিটর প্লেটে, ওইটা আমরা কিভাবে বের করব? The energy stored in a capacitor is given from or is obtained from the area under charge versus voltage graph. আমাদের ক্যাপাসিটর প্লেটে কতটুকু এনার্জি স্টোর করা থাকবে ওইটা আমরা কিভাবে পাবো, এরিয়া আন্ডার চার্জ ভার্সেস ভোল্টেজ গ্রাফ। সো তাহলে এরিয়াটা আমাদের কি হবে, since charge and voltage are always directly proportional to one another, so তার মানে it will always give a triangular shaped graph
তাই না বলো তো রায়হান? চার্জ ভার্সেস ভোল্টেজ যেহেতু আমাদের সবসময় ডিরেক্টলি প্রপোর্শনাল, সো তাহলে এটা আমাদেরকে কি দিবে? একটা স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন দিবে না? জি ভাইয়া। সো একটা স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন যদি হয়, তো তার মানে কি the area under the graph will always be in what shape? ট্রায়াঙ্গুলার শেপ। ট্রায়াঙ্গুলার শেপ। এখন একটা ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? আচ্ছা, হাফ বেস ইনটু হাইট। হাফ ইনটু বেস ইনটু হাইট। সো তাহলে দ্যাটস দ্য অ্যানসার। সো তাহলে এরিয়া আন্ডার দ্য গ্রাফ, area is equal to energy stored, which is actually half into base into height. That is, আমরা যদি এখানের মধ্যে লিখি energy stored is equal to half into voltage into charge, তাই না? এনার্জি কি আসে? The energy stored in the capacitor plate is equal to half into voltage into charge of the capacitor. ওকে, তো এখন এখান থেকে আমরা আরো দুইটা এনার্জির ফর্মুলা ডেরাইভ করতে পারি জাস্ট সাবস্টিটিউশন দিয়ে। কি করব? আমরা কিউ এর জায়গায় কি লিখতে পারি? কিউ ইকুয়ালস টু সিভি লিখা যায় না রায়হান? সিভি কেন লিখবো? কিউ ইকুয়ালস টু সিভি, তো ফর্মুলা তো আছে নাকি? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ বলছিলাম। ক্যাপাসিট্যান্স ইনটু ভোল্টেজ। সো তাহলে এখানের জন্য আমাদের চার্জের জায়গায় আমরা কি দিব? চার্জের জায়গায় যদি আমরা কি দেই? সি ইনটু ভি দেই, ফাইনালি কি আসে? এটা হাফ ইনটু সি ইনটু ভি স্কয়ার। তো তাহলে এইটা আমাদের কি আসে? আরেকটা এনার্জির ফর্মুলা হয় না? জি ভাইয়া। এখন আমরা চার্জটাকে সাবস্টিটিউট না করে যদি ভোল্টেজটাকে সাবস্টিটিউট করি, ভোল্টেজ ইকুয়ালস টু কি লেখা যায়? কিউ বাই সি। কিউ বাই সি লেখা যায়। সো তাহলে E is equal to half into Q into V. সো তাহলে আমরা কিউটাকে সাবস্টিটিউট না করে যদি ভোল্টেজটাকে সাবস্টিটিউট করি, সো ভোল্টেজকে লেখা যায় Q বাই C। তো এটা কি আসে? Q স্কয়ার বাই 2C or half into Q স্কয়ার বাই C এমন। তো তাহলে এনার্জি, যে এনার্জি স্টোরড ইন আ ক্যাপাসিটর, এর আমাদের টোটাল তাহলে কয়টা ফর্মুলা? তিনটা ফর্মুলা। কি কি ফর্মুলা? আমরা নিচে এখানে জিনিসটা ফ্রেশ করে লিখি। কি কি ফর্মুলা আছে এনার্জি স্টোরড ইন আ ক্যাপাসিটরের জন্য? হাফ ইনটু ভি ইনটু কিউ, হাফ ইনটু সি ইনটু ভি স্কয়ার, half into Q square by C. So these are the three formula for energy stored in a capacitor. যখন আমাদের যেই ইনফরমেশন দেওয়া থাকবে ওরকম কনভিনিয়েন্ট ওয়েতে আমরা ফর্মুলাগুলোকে ইউজ করব। ওকে, তখন আমরা ওরকম কনভিনিয়েন্ট ওয়েতে ফর্মুলাগুলো ইউজ করব। তো যখন যেটা দরকার ওইভাবে করে আমরা সাবস্টিটিউট করে নিব। যে একটা মনে রাখলেই হবে, এগুলো অ্যাকচুয়ালি মনে রাখতে হবে না, সবই তোমাদের কোশ্চেন পেপারের পিছে দেওয়া থাকে। বাট স্টিল জাস্ট টু লেট ইউ নো যে আমাদের অ্যাকচুয়ালি এনার্জি স্টোরড ইন আ ক্যাপাসিটরের ফর্মুলা কি? হাফ ইনটু ভোল্টেজ ইনটু চার্জ। এই জিনিসটা খুবই 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 বড় একটা ওয়ার্নিং। হ্যাঁ, খুবই বড় একটা ওয়ার্নিং যে নরমালি আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু আমরা কি লিখি? ভোল্টেজ ইনটু চার্জ, জাস্ট ডিরেক্টলি চার্জ ইনটু ভোল্টেজ অর ভোল্টেজ ইনটু চার্জ, এভাবে লিখি না রায়হান? জি ভাই, ভাই লিখি। তো তাহলে ক্যাপাসিটরের জন্য আমাদের স্পেশাল ফর্মুলাটা কি? ক্যাপাসিটরের জন্য আমাদের ফর্মুলাটা হলো স্পেশাল, which is half into VQ, not directly VQ. ওকে, তো এই ব্যাপারটা যে কেন আমাদের এনার্জি স্টোরড ইন আ ক্যাপাসিটর হাফ VQ হয়েছে, কেন হাফটা আসলো, এই হাফটা আসার রিজনটাই তোমাদেরকে যে ভিডিওটা দেওয়া হয়েছে ভিডিওটার মধ্যে সুন্দর মতো এক্সপ্লেইন করা আছে, প্লাস তোমাদের স্টুডেন্ট বুকের মধ্যে এরকম ভাবে লেখা আছে। বুঝতে পারছো? এর জন্য তোমাদেরকে ভিডিওটা দেওয়া হয়েছে যেন তোমরা ক্লাসের শুরুতে ওইটা দেখলে পরে এখন এখানের মধ্যে কোনো প্রবলেম ফেস না করো। ওকে, বাট স্টিল
আমি যদি এখানের মধ্যে তোমাদেরকে বলি বেসিক্যালি কেন আমাদের হাফটা আসে, বিকজ অন্য সময় কেন এইটা, নর্মাল টাইমে এইটা আমাদের ফর্মুলা, দ্যাট ইজ বিকজ নর্মাল টাইমে the potential difference is always what, normal time the potential difference is always fixed, ঠিক আছে। অন্য টাইমে ভোল্টেজ আমাদের ফিক্সড থাকে, ভোল্টেজ আমাদের কি হয় না, চেঞ্জ হয় না। সো তাহলে তখন ওইটার জন্য আমাদের কি করি, ডাইরেক্টলি ভোল্টেজ ইনটু চার্জ করি। এইখানের জন্য ক্যাপাসিটরের জন্য আমরা কিন্তু কি করছি, ভোল্টেজ ইনটু চার্জই করছি, কিন্তু আমরা ভোল্টেজটাকে হাফ কেন করলাম, ভোল্টেজটাকে আমরা হাফ করছি ফর দিস রিজন, এই যে এই রিজনটা, যে শুরুতে ক্যাপাসিটরটা কি করতেছে, শুরুতে ক্যাপাসিটরটা ম্যাক্সিমাম ভোল্টেজে ডিসচার্জ হচ্ছে, দেন অ্যাজ ইট কন্টিনিউস টু ডিসচার্জ, তো তখন কি আর ইনিশিয়াল ভোল্টেজটা আর মেইনটেইন করতে পারে, তখন আস্তে আস্তে কি হয়, ইনিশিয়াল ভোল্টেজটা কমে যেতে থাকে না, বলো তো রায়হান? জি ভাইয়া, কমতে থাকে। তো তাহলে এই যে আমাদের ভোল্টেজটা ইনিশিয়ালি বেশি ছিল, আস্তে আস্তে ভোল্টেজটা কমতে থাকে, দ্যাট মিন্স দ্য ভোল্টেজ ইজ ভেরিয়েবল, which means the voltage is not constant. So for the ভাই এখানে কি energy formula, এভারেজটা না হয়েছিল? কি কি এখানে কি হ্যাঁ, ভাই এভারেজটা ভোল্টেজের নেওয়া হয়েছিল এভারেজটা না ওইটাই, হয়েছিল? ইয়েস, ভোল্টেজের এভারেজটা নিছি, এর জন্য আমাদের হাফটা আসছে, বুঝতে পারছো? যে আমরা বেসিক্যালি নরমালি অন্য সময় এনার্জি ইজ ইকুয়াল টু, যে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু চার্জ ইনটু ভোল্টেজ করি, কিন্তু ক্যাপাসিটরের জন্য আমরা ডাইরেক্টলি এই ফর্মুলাটা ইউজ করতে পারি না, উই ইউজ আ হাফ। Where does the half come from? The half comes due to the variability of the voltage, যে ভোল্টেজটা তো আমাদের ফিক্সড থাকে না, ভোল্টেজটা শুরুতে থাকে ম্যাক্সিমাম, দেন আস্তে আস্তে ভোল্টেজটা কি করতে থাকে, কমতে থাকে। সো তাহলে শুরুর ভোল্টেজ আর ফাইনাল ভোল্টেজ দুইটা একসাথে কনসিডারেশনে নিয়ে আমাদের এভারেজ ভোল্টেজটা যখন নাকি আমরা ক্যালকুলেট করি, it turns out that the average voltage is equal to what? It turns out that the average voltage is equal to half of the maximum voltage. So তাহলে what is the energy stored in the capacitor? Half of the maximum voltage into charge. So তাহলে এখানে থেকে কি আসে, half QV or half VQ, বুঝতে পারছো রায়হান? জি ভাই, বুঝছি। তো তাহলে এই জিনিসটা এখন আমি বলে রাখলাম, প্লাস তোমরা ভিডিওটা দেখলে, তোমাদের গ্রুপে যে ভিডিও লিংকটা দিয়ে দিছি ওইটা দেখলে পরে তোমাদের কাছে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এইটা ছিল আজকের আমাদের মেইন যে টপিক, ডিসচার্জিং আ ক্যাপাসিটর। ঠিক আছে, ফার্স্টে ডিসচার্জিং প্রসেসের কথা বলছি এন্ড ক্যাপাসিটরের মধ্যে অ্যাকচুয়ালি কতটুকু এনার্জি স্টোর করা হয় এই জিনিসটা বলছি। নাও you people are actually ready to go through the student book, যে at least আমাদের ফার্স্ট এর পার্ট, যে ক্যাপাসিটরের বেসিক, যে তোমাদের পেজ নাম্বার কত, পেজ নাম্বার 44, তোমাদের পেজ নাম্বার 44 থেকে 45 এ যে এখানের মধ্যে হাফ কেন হয়েছে এটা এখানের মধ্যে বলা, পেজ নাম্বার 45 এর প্র্যাকটিক্যাল স্কিলটা বাদে এটা আমরা দেখব পরে, ঠিক আছে, এটা এখন না। দেন এই চার্জিং এন্ড ডিসচার্জিং ক্যাপাসিটর, চার্জিং প্রসেসের সময় কি হয়, ডিসচার্জিং প্রসেসের সময় কি হয়, যে ডিসচার্জিং প্রসেসের আজকের যে তিনটা গ্রাফ দেখলাম, তিনটা গ্রাফ এমন ছিল না, কারেন্ট ভার্সেস টাইম গ্রাফ এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে, ভোল্টেজ ভার্সেস টাইম গ্রাফ এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে, চার্জ ভার্সেস টাইম গ্রাফ এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে। সো তোমাদের পেজ নাম্বার 47 এর এই পার্ট পর্যন্ত আমাদের শেষ হয়েছে পড়ানো। সো আমরা নেক্সট ক্লাসে যেটা করব, উই উইল, এন্ড এটা কি ছিল আমাদের চার্জিং প্রসেসের জন্য, এটা আমরা লাস্ট ক্লাসে ড্র করছিলাম, কারেন্ট এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে এন্ড ডিউরিং চার্জিং প্রসেস ক্যাপাসিটরের প্লেটে চার্জ অ্যাকুমুলেট হয়, সো তাহলে চার্জ বাড়ে এন্ড ভোল্টেজও তাহলে কি করবে, সিন্স ভোল্টেজ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা চার্জ, তো তাহলে ভোল্টেজটাও বাড়ে। আমরা নেক্সট ক্লাসে যেটা করব ক্যাপাসিটর ম্যাথমেটিক্স, ক্যাপাসিটর ম্যাথমেটিক্স এর এখানের মধ্যে আচ্ছা, একটা কোশ্চেন ছিল। এই যে ক্যাপাসিটর ক্যালকুলাস যেটা আছে, এই বিশাল এই শোটা আমরা থার্সডে এর ক্লাসে কভার করব, এই বড় আমাদের যে শো দ্যাটের ম্যাথটা,
হ্যাঁ বলো রায়হান। আচ্ছা ভাইয়া, এখানে ভোল্টেজ টাইম গ্রাফ ডিউরিং চার্জিং ক্যাপাসিটর, হ্যাঁ এখানে যে আমরা তুমি একটা ইয়েকে দিছিল গ্রাফ আঁকছিল যেখানে কি ইনিশিয়াল ভোল্টেজটা একটা অ্যাসিম্পটোটের মতো কাজ করে, আর এখানে ভোল্টেজ অফ দ্য কোথায় ক্যাপাসিটর এটাকে টাচ করে। ইনিশিয়াল ভোল্টেজ ক্যাপ অ্যাসিম্পটোটের মতো কোথায় কাজ করে দিছিলাম? না, তুমি টাচ করো না এই লাইনটা। তারপর তুমি যা ভোল্টেজ অফ দ্য রেজিস্টার, এটা তো তুমি এক্স অ্যাক্সিস টাচ করাও নাই। এটা কেন হয়েছিল? এক্স অ্যাক্সিস টাচ করি নাই। না, আমি তো এরকম করলাম, এই যে টাচ করো নাই তুমি একটা তো। ওই তো এখানের মধ্যে লাইনগুলো উপরে চলে গেছে আর কি, এটা ওইটার সাথে মিলবে। ও আচ্ছা, আমি এটা নিয়ে কনফিউশনে ছিলাম আসলে ভাইয়া। এটার সাথে মিলবে, এটা বুঝছো? এটাও এখানে এখানে এসে মিলবে। আর তুমি যে কোশ্চেনটা করছো এই কোশ্চেনটা ভালো। অ্যাকচুয়ালি আমাদের পুরাপুরি এরকম জিরো হয় না, পুরাপুরি জিরো হয় না এরকম রিলেটেড আমাদের কোশ্চেন পেপারের একটা কোশ্চেন আছে, তখন আমরা ওখানের মধ্যে দেখব। ঠিক আছে, যে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপারের যখন নাকি ক্যাপাসিটরের পার্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপারের পিডিএফ দিব, তখন ওখানের মধ্যে আমরা ডিসকাস করব যে অ্যাকচুয়ালি কেন এরকম নাও হইতে পারে, যে পুরাপুরি জিরো, যে ভোল্টেজ থ্রু দা রেজিস্টার পুরোপুরি কেন জিরো নাও হইতে পারে, এই ব্যাপারগুলি আমরা ডিসকাস করব তখন এই কোশ্চেন পেপারের কনটেক্সটে, তখন আমরা বলতে পারবো। ঠিক আছে, তো তাহলে আজকের ক্লাসের জন্য আমাদের বেসিক্যালি এতটুকুই পড়া। নেক্সট ক্লাসে থার্সডে তে সবার প্রেজেন্ট থাকতে হবে, বেসিক্যালি একদম লাইভ ক্লাসে, যে একদম পুরো টেস্টের সময় যেরকম সবাই একসাথে লাইভে আসো, ওরকম থার্সডে ক্লাসে এটা করা লাগবে। বিকজ থার্সডে ক্লাসে আমরা যে ম্যাথটা করব, যেই প্রুফটা করব, এই প্রুফটা খুবই খুবই ইম্পর্টেন্ট এন্ড অনেক মজা আর কি, যে অনেক ফ্যান্সি ম্যাথমেটিক্স ইউজ করব আমরা, ক্যালকুলাস ইউজ করে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এসব ইউজ করে, দেন ফাইনালি বের করব আমাদের ফর্মুলা, যে কেন ডিক্রিজ গুলা বা ইনক্রিজ গুলা এক্সপোনেনশিয়াল হয়, ওই ব্যাপারগুলো আমরা প্রুফ করব। ঠিক আছে, তো তাহলে থার্সডে ক্লাসে আমাদের ওই জিনিসগুলোর পড়া। তো যারা যারা নাকি আজকের দেওয়া ভিডিওটা, যে এনার্জি স্টোরড ইন আ ক্যাপাসিটর ইজ ইকুয়াল টু হাফ ভি কিউ কেন হয়, এই ভিডিওটা যারা যারা এখনো দেখো নাই তারা এই ক্লাস শেষে ভিডিওটা এখন দেখে ফেলো। ওকে, তো আজকের ক্লাস তাহলে এখানে শেষ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ।